গিয়ে সেটে গিয়ে কি বলি, সিন কি, ডায়লগ কি, ও যে যে ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই ডায়লগটাই বলি। আমার অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে, খুব যত্ন করে সিনেমা বানায় এবং ওর প্রি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে এত গুছিয়ে কাজটা করে, সেটা সত্যি আমাকে তুফান থেকেই মুগ্ধ করেছে। যে একটা সিনেমার শুরুর আগে যে প্রি প্রোডাকশন এত স্ট্রংলি করছে, প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে, এটা আসলে আমার মনে হয় যে নতুন যে পরিচালকরা আসবে তাদের জন্য রাফি একটা ইন্সপায়ার করে তার কাজ দিয়ে। থ্যাংক ইউ রাফি, এত চমৎকার একটা সিনেমাতে অনেক কাজ করার জন্য। এই প্রোডাকশন হাউসকে আমাকে একটা অন্ধের মতো বিশ্বাস করছেন, এটা কিন্তু ভাই সত্যি কথা বলছে। একটা ডিরেক্টরকে, এত বড় একজন মেগা স্টার, এত বড় একজন স্টার যার নামে মানুষ সিনেমা হলে চলে যায়, তিনি একটা ডিরেক্টরকে বিশ্বাস করেছেন, সিনেমা ডেট দিয়েছেন শুধুমাত্র একটা গল্প ওয়ান লাইন শুনে। এবং উনি আমাকে যখন বলছেন রাফি আমি তোকে বিশ্বাস করি, এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব রাখি। তো ধন্যবাদ ভাইয়া, মানে আসলে আপনার সাথে কাজ না করলে আমি আসলে জানতাম না যে একজন এত বড় স্টার, শুধুমাত্র তাকে বড় স্টার হলে হয় না, তার মনটা কত বড় হইতো, আপনি এটা প্রমাণ করে দিয়েছেন। এবং আমরা সবাই চাই আপনি আমাদের মাঝে অনেকদিন কাজ করেন, বাংলা সিনেমাকে আসলে আপনি এমন জায়গায় নিয়ে যান যারা সারা পৃথিবী বাংলা সিনেমা নিয়ে গর্ব করতে পারে। থ্যাংক ইউ রাফি। এবং আমিও বিশ্বাস করি যে ইনশাল্লাহ একদিন আমরা একসাথে মিলেই অনেক ভালো ভালো আরো ভালো ভালো কাজ করব এবং ইনশাল্লাহ একদিন আমরা যেটা বললো যে বিশ্বজয়ী করব। আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে তাণ্ডব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের হৃদয়ে তাণ্ডব চালাবে। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের মেগাস্টার শাকিব খানকে তার চমৎকার বক্তব্যের জন্য। আমি এখন কথা বলবো না, এখন চেয়ে হচ্ছে সাংবাদিক ভাইদের কার কি প্রশ্ন আছে, এবার আপনারা প্রশ্ন করতে পারেন। এনিওয়ান? আচ্ছা, মাইক্রোফোন। আমি যাবো প্রশ্নে? হ্যাঁ শিওর। আমি মাজহারুল ইসলাম তামিম, কাজ করি স্টার নিউজে। আর রায়হান রাফির নামেই মানে একটা নতুন একটা সূচনা। এই সিনেমায় ক্যামিও রয়েছেন আফরান নিশো এবং সিয়াম আহমেদ, এটা কিভাবে ঘটালে এবং সোশ্যাল মিডিয়া থেকে বললো এটা একটু আমরা জানি না, আমি তো শুনি নাই। এইটা আসলে সোশ্যাল মিডিয়ায় নানান প্রতিক্রিয়া এবং দুই নায়কের ভক্তদেরই আসলে চোখ কপালে উঠে গেছে, এটা আসলে কি দেখলাম আমরা, একটু উত্তরটা জানতে চাই। থ্যাংক ইউ। ক্যামিও জিনিসটা হলো চমক, তো এটা তো চমকই, আমি নিজেও জানি না এখনো কি হচ্ছে। এটা কালকে ঈদের দিন আমি ইনশাল্লাহ বলবো, কারণ আপনারা অনেক কিছুই, আমি তো স্ট্যাটাস দিয়েছিলাম গুজবে কান দিবেন না, আমি এখনো আপনাদেরকে বলছি বেশি আশা করবেন না, কেউই না থাকতে পারে, কিন্তু পরে আপনি আমাদেরকে বলবেন যে রাহুল ভাই নাই কেন। আমি কিন্তু একবারও বলি নাই আছে, যেমন তুফানের সময় সবাই বলছেন যিশু কোথায়, যিশু থাকছেন, এবার আইটেম সঙ্গে দেখছি তামান্না ভাটিয়া নাকি থাকছেন। তো আপনি এত আশা করেন না, কেউই না থাকতে পারে। তো আমি বলছি আমরা যদি অফিসিয়ালি বলি না এখনো, তো আপনারা শান্ত থাকেন আর একদিন ওয়েট করেন। আমি বলবো যে এটা তো চমক হলে গিয়ে দেখলে ভালো লাগে আসলে, কিন্তু আপনার যদি আগেই বলে দেয় এই চমক থাকছেন, তখন যদি না থাকে দর্শক কষ্ট পায়, আবার থাকলেও এটা এক্সাইটিং লাগে না আসলে। তো আমরা যদি অফিসিয়ালি বলছি না, আমরা কে আছেন সিনেমাটা দেখেন, একটা দিন বাকি আছে, তো আমার মনে হয় আপনাদের মন ভরে যাবে। বিশেষ করে সিনেমাটা আমরা বানানোর চেষ্টা করেছি, আপনারা আসলেই যারা সিনেমা ভালোবাসেন তাদের ভালো লাগবে এই সিনেমাটা আসলে। থ্যাংক ইউ তানিম, থ্যাংক ইউ সুন্দর প্রশ্ন করার জন্য। এবার আর কে আছেন প্রশ্ন করতে চান? আমি সজল খান, বিজয় টিভিতে কাজ করি। প্রথমে আমি শাকিব ভাইকে এবং সাবিলা নূরকে দুইজনকে একটা প্রশ্ন করতে চাই, যে যেহেতু নতুন একটি জুটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সাবিলা শাকিব জুটি। সাবিলাকে আমরা ছোট পর্দায় দেখতে অভ্যস্ত, তিনি আসছেন বড় পর্দায়, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানকে, মানে শাকিব খানের সিনেমায়। তো তার অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল, বা এই স্বপ্ন কখনো দেখেছেন কিনা আপনি যে শাকিবের বিপরীতে কাজ করবেন কিনা?
আর শাকিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে ছোট পর্দার একজন অভিনেত্রীর সাথে কাজ করেছেন, এটা নিয়ে যেমন আমাদের সবিজে অনেক আলোচনা হচ্ছে যে শাকিবের নায়িকা সাবিলা কেন, মানে এরকম প্রশ্ন সবিজে ভেসে বেড়াচ্ছে। আমারও আসলে প্রশ্ন যে শাকিবের নায়িকা হিসেবে সাবিলা কতটুকু আপনার কাছে মানে সিনেমার জন্য পারফেক্ট মনে হয়েছে? থ্যাংক ইউ ভাইয়া। অবশ্যই আমার কাছে মনে হয় যারাই আসলে সিনেমাতে কাজ করতে চান বা বড় পর্দায় কাজ করতে চান তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে। এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড় পর্দায় কাজ করব আমি এমন একটাই ছবি করতে চাই যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি, কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন, এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিকভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে। সো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো, এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি, আলফাই, চরকি, এসবিএফ মানে সবকিছু মিলিয়ে একটা কাজ করতে পারছি, এবং এত সুন্দর বড় একটা টিমের সাথে কাজ করতে পারছি। সাবিলা তো লিচুর বাগান দিয়ে তাণ্ডব লাগিয়ে দিয়েছে, পাগল করে দিয়েছে সবাইকে। আসলে সাবিলা আমার কাছে, আমি আগেও একবার যখন দেখা হয়েছে আমি তখনও বলেছি যে সিনেমা করো না কেন, সিনেমা করো। তো আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা। আমরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী, এটা যে অঙ্গনেই হোক, আমরা টেলিভিশনও করব, আমরা সিনেমাও করব, আমরা আবার স্টেজ পারফরমেন্সও করব। আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেয়া। সো আমার কাছে মনে হয় না বিষয়টা, আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ ভালো অভিনয় শিল্পী কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়, সে যেই অঙ্গনেই কাজ করুক। আর সাবিলা তো শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল। আমরা সবসময় কিন্তু বলতাম একটা কথা, সেটাই বলতাম, বাংলা সিনেমা আরেকটা স্টার হিরোইন পেয়ে গেল। অসম্ভব ভালো অভিনয় করেছে সাবিলা, এবং ইনশাল্লাহ ইন ফিউচারও আমরা একসাথে কাজ করব। আর কোনো প্রশ্ন? হ্যালো, আমি ইমো চ্যানেল উপরে কাজ করি। একটা জিনিস একটু জানতে চাই রাহিম রাফের কাছে। প্রথমেই আপনাকে ধন্যবাদ, একটা সিনেমার বড় অংশ আপনি বাংলাদেশে শুটিং করেছেন, যেটা আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি খুব শোকের বিষয়। কারণ আমি লক্ষ্য করেছি, আমি যখন বিএফডিসি তে গিয়েছি, বিএফডিসির এমডি বর্তমানে যিনি আছেন তিনি প্রাউড করে বলছিলেন যে রায়হান রাফি তার সিনেমা শুটিং মেগাস্টার শাকিব খানকে নিয়ে বিএফডিসি তে করবেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। তো এই জন্য আপনাকে প্রথমেই থ্যাঙ্কস। এই প্ল্যানটা কেন আপনি মাথায় নিলেন? কারণ আমরা প্রায় সময় দেখি যে আমাদের সিনেমা শুটিং করার জন্য একটা বড় টিম নিয়ে আপনাদের দেশের বাইরে যেতে হয়। শাকিব খানের ক্ষেত্রে অনেকে বলেন যে শাকিব খান দেশের বাইরে ছাড়া শুটিং করেন না। সেইটা কিভাবে আসলে আপনারা সম্ভব ঘটালেন, এটা একটু যদি আমাদেরকে দর্শকদের জানান। একটা জিনিস সাবিলার জন্য বলতে চাই যে সাবিলার সাথে আমার 1 বছরের হয় নাই, এর মাঝেই সাবিলা বলছিলেন যে এই বছরের আগে আমাকে আপনারা বড় পর্দায় দেখবেন এবং অবশ্যই কোনো বড় স্টারের সাথে। সেটা সত্যি হয়েছে। এই সময়টাই এসে আমরা মনে করি যে আপনি সিনেমায় আসছেন এবং আমরা নতুন একজন নায়িকা যাকে বলতে পারছি যে আসলে চলচ্চিত্রে একজন নতুন নায়িকা পেয়েছে। একটু জানতে চাইবো যে এই সময়টাই এসে আপনার পাশাপাশি আরো যারা আছেন তাদের যখন কাজটা করা হচ্ছে, আসলে সিনেমায় নায়িকা হচ্ছে, ছোট পর্দায় মানুষরা মিস করবে কিনা, যেটা বলছিলেন পর্দা তো আসলে সবই সমান, তো সেখানে যারা আপনার ভক্তরা আছেন সেখান থেকে একটু বিরতি থাকবে কিনা, সিনেমা নিয়ে কন্টিনিউ করার প্ল্যান কিনা? রাফি ভাই আর সাকিব ভাইয়ের জন্য শুভকামনা, তাণ্ডবের জন্য শুভকামনা হলো। ভাইয়ের কাছে কোশ্চেন নেই, ভাই সব উত্তর দিয়ে দিছে। আমাদের আসলে এবার প্রথম থেকে প্ল্যান ছিল যে আমরা চেষ্টা করব 100% বাংলাদেশে আর্টিস্ট নিয়ে কাজ করতে, এবং 100% শুটিং যদি বাংলাদেশে করতে পারে, কিন্তু 100% একদমই করা যায় না আসলে, কারণ গল্পের কারণে।
কিন্তু আমি আসলে চিন্তায় আছি সাকিব খানকে নিয়ে বাংলাদেশে শুট করাটা অনেক ডিফিকাল্ট। কারণ আপনারা আমাকে বলবেন বাংলাদেশে শুট করেন না কেন, কিন্তু হাজার হাজার মানুষ আপনি কিভাবে ট্যাকেল দিবেন? আমরা চিন্তা করেছিলাম যেন আমার প্রতিটা সিনেমাতে আমি এক একটা জায়গায় যাই, এক একটা দেশ এলাকায় যাই এবং ওই জায়গাটাকে আমরা ওই জায়গার বিউটি আমরা তুলে ধরি। আমরা যখন রাজশাহীতে গেলাম, মানে আমরা মানুষকে কোনোভাবে কাবার দিতে পারছি না। আমাদের এমনও ছিল এক একটা দিন ৬৬ থেকে ৭০-৮০ জন শুধুমাত্র বডিগার্ড যারা মানুষকে আটকাবে। তো আপনারা আবার নিজে বলবেন সব সিন কেন ইন্টারনেটে চলে আসতেছে, কিন্তু আবার বলবেন বাংলাদেশ করা ডিফিকাল্ট এত বড় স্টারকে নিয়ে। ঝামেলা যেটা হয় অন্যান্য দেশে ফিল্ম সিটি থাকে, আপনার যে সিনেমাগুলো আমরা দেখি বড় বড় স্টারের, তারা কিন্তু রাস্তাঘাটে শুটিং করে না। কিন্তু আমাদের দেশে করার নেই, আমাদের কিছু করার নেই, আমাদের ছোট্ট একটা এফডিসি আছে, ওখানে আমরা যতটুকু পারি করি। বাট আমি এটা ট্রাই করেছিলাম যে যতটুকু পারা যায় করা যায়। এবং আমি ওই যে বললাম শুরুতেই, আমি আমার বাংলাদেশের বেস্ট টিমটা পেয়েছিলাম বলে এটা সম্ভব হয়েছে। কেউ বলতে পারবে না এটা এফডিসি তে শুটিং করা, কেউ বলতে পারবে না এটা বাংলাদেশে শুটিং করা, এবং আপনারাও বলতে পারবে না একটা ফ্রেমের জন্য মনে হবে না যে আচ্ছা এটা বাংলাদেশ, আচ্ছা ঠিক আছে খুব গরিব মনে হচ্ছে। বাংলাদেশে এমন এমন জায়গায় আমরা শুট করছি দেখে মনে হবে যে এটা দেশের বাইরেই শুট করা। তো সবাইকে আমি সাকিব ভাইকে থ্যাংক ইউ দিতে চাই। উনি যখন আমরা বললাম আমরা বাংলাদেশে শুটটা করতে চাই ম্যাক্সিমাম সিনেমা, তো উনি খালি বললো যে এটা রিস্ক হয়ে যায় কিন্তু আমি করব। তো সাকিব ভাইকে ধন্যবাদ, উনি যদি এগ্রি না করতে এটা হতো না। এবং আমার প্রোডাকশন টিম, আমার প্রডিউসার, আমার সবাই আমরা চেষ্টা করেছিলাম যে আমরা এই একটা সিনেমা করবো এমন ভাবে যে সিনেমাতে আসলে বাংলাদেশের সবাই থাকবে এবং বাংলাদেশি আর্টিস্টরা থাকবে। এবং অনেকদিন পর হয়তো একটা সিনেমা এরকম হচ্ছে যে সব আর্টিস্ট বাংলাদেশি। তো এই জন্য আমরা চাই আপনারা এটাতে খুশি হবেন। এবং আমি লিচু বাগান নিয়ে কথা বলে বলতে চাই, কারণ অনেক আমরা অনুষ্ঠান বড় করতে চাই না। যদি এই প্রশ্নটা আসে না, প্রশ্নটা আসবে আগেই বলে দিতে চাই। দেখেন আমরা চাইলে পারতাম, আমি আমার কেরিয়ারের যদি গ্রাফ দেখি, আমি যখন প্রথম সিনেমা বানাইছি পোড়ামন্দু, এটা গ্রামের ছবি বানাইছি আমি সেকেন্ড সিনেমাটা কিন্তু গ্রামের ছবি বানাই নাই। নর্মালি যেটা হয় একজন ডিরেক্টর যখন একটা কাজে সফল হয় পরবর্তীতে সে রিপিট করতে থাকে সেটাকে, আরেকটা গ্রামের ছবি বানায়, এরকমই হয় আসলে। আমি তারপর অন্য ধরনের সিনেমা বানানোর চেষ্টা করেছি, আমি একটা ফুটবল ছবি বানিয়েছি। আমি যখন পরাণ বানালাম প্রেমের ছবি, আমি কিন্তু এরপর আরেকটা রিয়েল স্টোরি বানাতে পারতাম, এরকম ত্রিপুট মানে পরাণ, অথবা এরপর বানাতাম হৃদয়, এরকম একটা কিছু বানাতে পারতাম, সবাই যেটা করে আসলে। আমি এরপর সুরঙ্গ বানালাম, অন্য ধরনের একটা ছবি। সুরঙ্গ বানানোর পর আমি একটা তুফান বানানোর চেষ্টা করলাম। আমি চেষ্টা করেছি যে প্রথম কাজের মতো অন্য কাজ না হয়। আমরা কিন্তু কোনোবারই প্রথম থেকে কোথাও বলি নেই লিচু বাগানে একটা আইটেম সং, আপনারা সবাই ধারণা করে নিয়েছে এটা আইটেম সং। প্রথম কথা, এটা একটা রোমান্টিক গান। রোমান্টিক গান সবসময় স্লো হবে এরকম না, এটা কিন্তু রোমান্টিক গান, এবং সিনেমাতে এমন একটা জায়গা যাবে এটা রোমান্টিক সং। আমরা বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে তুলে ধরার চেষ্টা করেছি। মানুষের কষ্ট কেন দুষ্ট কোকিলের মতো হলো না, কেন কিছু মানুষের, যদিও অবশ্যই সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মানে আমি কাউকে বলবো যে আমরা আসলে বাংলাদেশের একটা হারিয়ে যাওয়া গান, যে গানটা হারিয়ে যাচ্ছিল সেই গানটা কমার্শিয়াল মাধ্যমে সেই গানটাকে তুলে ধরার চেষ্টা করেছি, বাংলাদেশে শুট করেছি, বাংলাদেশের জিনিসটাকে। এমন এখন দেখেন, আমরা যদি এই গানটাকে একটা ধান খেতে শুট করতাম ভিজুয়ালি ভালো লাগতো না, আমরা এটাকে সুন্দরভাবে শুট করার চেষ্টা করেছি যেন এটা সব জায়গায়, আপনারা খেয়াল করে দেখবেন দেশের বাইরে প্রচুর রিভিউ হচ্ছে এই গান নিয়ে, দেশের বাইরে থেকে, এবং অনেক মানুষ পছন্দ করছে। তো যাই হোক, অনেকের ধারণা, আমি এটা ক্লিয়ার করে দিলাম যে এটা আইটেম সং না, আমাদের সিনেমার আইটেম সং নাই, এটা আসলে একটা বাংলাদেশি সং, এটা 100% দেশি সং। তো এটা আমরা সিনেমাতে ইন্ট্রোডিউসিং করার চেষ্টা করেছি যে একটা গানে, সিনেমার মধ্যে এমন একটা গান থাকবে যে গানে আমাদের কালচার থাকবে, যে গানের মধ্যে হঠাৎ করে রোমান্টিক পোর্শন শুরু হয়ে যাবে। তো একটু নতুন, এই জন্য অনেকের কাছে একটু অন্যরকম লাগছে, বাট ভিউয়ারশিপ যেরকম দেখা যাচ্ছে রেকর্ড সব ভেঙে দিছে। তো এটা হলো দুষ্টু কোকিলের গল্প, আমি বলে নিলাম। তো আমরা সবাই চেষ্টা করেছিলাম বাংলাদেশি কাজ করার জন্য, বাংলাদেশি টিম নিয়ে কাজ করার জন্য, এবং সবাই হেল্প করেছে বলে এটা সম্ভব হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাপোর্ট করেছেন। আমি আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আমরা বাংলাদেশে শুটিং করতে চাই, বাংলাদেশের টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতে চাই। যদি আমাদের একটু ফ্যাসিলিটি থাকে, আমাদের দেশে অনেক ফ্যাসিলিটি নাই, আমাদের কোনো মেকআপ ভ্যান নাই আমাদের আর্টিস্টের জন্য, তারা কোথায় বসবে, আউটডোরে গেলে ওয়াশরুম নাই, তো আমরা অনেক বিপদে অনেক কষ্ট করে শুটটা করি, এভাবে শুট পসিবল হয় না। আমরা অ্যাকশন করতে চাইলে অ্যাকশনের সেই ফ্যাসিলিটি নাই,
শুটিং করার জন্য পারমিশন পাই না আমরা। অন্যান্য দেশে শুটিং করার জন্য রাস্তাঘাট দিয়ে দেয়, অনেক কিছু হয়, আমাদের দেশে আমরা এয়ারপোর্ট শুটিং করতে হলে এয়ারপোর্ট পাই না পারমিশন, অনেক জটিলতা হয়, আমাদের প্লেনে শুটিং করা যায় না, ট্রেনে শুটিং করা যায় না, তো অনেক ডিফিকাল্ট আমাদের দেশে শুটিং করা। আপনারা যদি এগুলো একটু লেখালেখি করেন যে সিনেমার জন্য যেন আমাদেরকে সহায়তা করা হয়, আমাদের যেন সেট বানানোর জায়গা থাকে, আমাদের যেন পারমিশন গুলো দেয়, তাহলে আমরা আরো বেশি বেশি সিনেমা শুটিং বাংলাদেশে করতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সাবিলের একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আগেই বলেছিলাম যে আমার ইচ্ছা ছিল এবং এবার এই ইচ্ছাটা পূরণ হলো যে মেগাস্টার শাকিব খানের সাথে ফাইনালি সিনেমাটা করা হলো। আর আমার সবসময় ইচ্ছা থাকে ভালো কাজ করা, ভালো মানের কাজ করা। আর সেই সাথে যেহেতু শাকিব ভাই বলেই দিল যে ভবিষ্যতে একটা সুযোগ আছে আবার কাজ হওয়ার, তাহলে তো আর মানে আর কোনো কিছু বলার নাই বোধ হয়। থ্যাংক ইউ। পরের প্রশ্ন। শুভ সন্ধ্যা, আমি জাহিদুর রহমান, এনটিভির বিশেষ প্রতিনিধি। সাকিব ভাই, আপনাকে শুভেচ্ছা। আর আপনি মানে আসলে ঈদে হল মালিকরা মুখিয়ে থাকে। আমার যে অবজারভেশন, গত ঈদে আমি যেটা দেখেছি যে বাংলাদেশে এই মুহূর্তে হল মালিক সমিতির তথ্য মতে প্রায় 80টার মতো হল সচল আছে, তার মধ্যে প্রায় 20টা হলে নিয়মিত পুরনো ছবি দিয়ে তারা চলে। আর এই লোকগুলো সহ এই হল সংশ্লিষ্টরা তাকিয়ে থাকে আপনার ছবি কবে রিলিজ হবে। আমার যেটা দেখা যে মাঠ পর্যায়ে গেলে গ্রামের আনাচে কানাচে তারা মানে খুব মিস করে যে আমরা ধরেন পীরগাছার একটা লোক কিংবা পঞ্চগড় একটা লোক, তাকে জেলা শহরে যেতে হয় আপনার ছবি দেখতে। আমাদের দেশে যেমন হলগুলো ছিল যে ইচ্ছে থাকলেও তারা দূরে গিয়ে যেতে পারে না, এই যে অবস্থা, এবং দিন দিন হলগুলো কমে যাচ্ছে। তারপর আপনাদের যে কটা মাল্টিপ্লেক্স থাকে, কদিন আগে আমরা দেখলাম যে একটা হুঙ্কার দেওয়া হলো যে আপনারা এই যে শেয়ারিং নিয়ে, সেখানেও দেখলাম যে আরেকটা বাধা বিপত্তি। সুতরাং আমাদের প্রযোজকরাও যদি মুনাফা তুলতে না পারেন তাহলে আর এরকম ছবি আসবেই বা কি করে। আমার প্রশ্ন হলো যে আপনার এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে অন্তত হল বাড়ানোর ব্যাপারে? আপনি অনেক কিছুই করছেন চলচ্চিত্রের জন্য। আর রাফি ভাইয়ের সাথে আপনার নেক্সট পরিকল্পনা কি? ধন্যবাদ। থ্যাংক ইউ। হল আসলে আমরা তো সবসময় চেয়েছি যে হলের সংখ্যা বাড়ুক। একবার সিনেমা হলের সহজ শর্তে লোন দেওয়ার একটা প্রকল্প চালু হয়েছিল, মেবি সেটা এখন আবার বন্ধ আছে। বাট আমার মনে হয় যে সেই বিষয়টা সরকারের এগিয়ে আসতে হবে, সেই সহজ শর্তে লোন দেয়া, তারপর এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া। স্পেশালি হলের যে ব্যাপারটা আছে, হলের লোনটা আবার দ্রুত যদি বন্ধ হয়ে থাকে সেটা আবার চালু করা দরকার, খুব সহজ শর্তে দেয়া দরকার, এবং বিষয়টাকে যত দ্রুত সম্ভব একটা উদ্যোগ সরকারকেই নিতে হবে। একবার যখন নাকি হলের এই ব্যাপারটা এসেছিল, এই সহজ শর্তে লোনটা দিয়ে তখন কিন্তু আমি দেখেছি যে শুনেছি যে অনেক মানুষই কিন্তু নতুন নতুন করে সিনেমা হল করার উদ্যোগ নিয়েছিল। ইনফ্যাক্ট আমি নিজেও একটা উদ্যোগ নিয়েছিলাম যে ফাইন, আমি যে কটা পারি, যতটুকু পারি, কিছু সিনেমা হল বানানোর। সেটা আমার মনে হয় যে গভর্নমেন্টকেই আবার অচিরেই সেটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, মানুষ যে এই যে সিনেমাটা দেখতে চায়, মানুষ যে এই যে বিনোদন চায়, আমরা গতবারও যেমন দেখেছি, ইনশাল্লাহ এবারও দেখবো। মিডনাইট শো গতবারও দেখেছি, গত ঈদেও। ইনশাল্লাহ এবারও মিডনাইট শো আমরা দেখতে পাবো, এবং গতবারের চাইতেও হয়তো অনেক বেশি সংখ্যায় মিডনাইট শো চলবে। তো মানুষ যে দেখতে চায় সিনেমা, সেই জন্য আমার মনে হয় যে গভর্নমেন্টের এখন যারা নীতি নির্ধারক আছেন তাদের আবার অচিরেই এই প্রজেক্টটা স্টার্ট করে দেওয়া উচিত। থ্যাংক ইউ। হ্যালো, আমার নাম হাসনাত জুবায়ের, আমি কাজ করি বাংলা ভিশনে। আমার দুইটা প্রশ্ন, একটা প্রথম প্রশ্ন হচ্ছে রাফি ভাইয়ের কাছে এবং সেকেন্ড প্রশ্নটা জয়াপার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে রাফি ভাই, তাণ্ডবের যে টাইটেলটা একটা মুক্তি পেয়েছে, সেটার একটা ট্র্যাক বা একটা অংশ সালমান খানের একটা গানের সঙ্গে কিছুটা মিল আছে, এটা কি কাকতালীয় নাকি ইন্সপায়ার, একটু বলুন। আর জয়াপার কাছে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনার বড় একটা অডিয়েন্স হচ্ছে কলকাতাতে আছে, পশ্চিমবঙ্গে আছে, সেই জায়গাতে আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশের সিনেমাগুলো পশ্চিমবঙ্গে খুব বেশি আসলে বাণিজ্যিকভাবে সফলতা পায় না। এবার কি আসলে সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা যে আপনার অডিয়েন্স গুলোকে কলকাতায় বা পশ্চিমবঙ্গে এই সিনেমাটা, বাংলাদেশের সিনেমাটাকে একটু তাদের কাছে পৌঁছে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে কিনা?
ধন্যবাদ আপনার। আমি গানটা আবার শুনবো, শুনে দেখবো এরকম কোনো মিল পাওয়া যায় কিনা, তো চেষ্টা করবো শোনার জন্য। থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া, আমি একজন আরেকটি প্রশ্ন আছে, এক্সকিউজ মি। থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গে আসলে এটা তো নীতি নির্ধারকেরা বেশি বলতে পারবে কেন দেখা যায় না, কেন দেখা যায়। এটা তো আসলেই দুঃখজনক। আমিও যেমন করে চাই যে পশ্চিমবঙ্গে যে আমার ভালো ভালো কাজগুলো আছে এখানকার দর্শকেরা দেখুক, আমার এখানকার ভালো কাজগুলো পশ্চিমবঙ্গের দর্শকেরা দেখুক। শুধুমাত্র তাণ্ডব নয়, মানে আমার আরো অনেক, আমি যেমন ডুব সাঁতার করেছি শাকিল ভাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, সেটা ছিল ডুব সাঁতার তো না, আমার করেছি পেয়ারা সুবাস, তো সেটা আমি দেখাতে পারিনি। তো এটা নীতি নির্ধারকেরা যারা করেন তারা ভালো বলতে পারবে, কিন্তু আমি অবশ্যই চাই, বিশেষ করে তাণ্ডবের কথা বলবো। আর এজন্যই বলবো যে ভীষণ একটু বলে দিই, গল্প নির্ভর ছবি। এই ছবির আরেকজন হিরো কিন্তু গল্প। হ্যাঁ, আমরা জানি যে স্ক্রিপ্ট হলো মাদার অফ দ্য ফিল্ম, যদি আমরা সেভাবে ভাবি। অসম্ভব স্ট্রং একটা গল্পের একটি ছবি আপনারা দেখতে যাচ্ছেন, যেটার সঙ্গে আসলে যে সালমান খানের ছবি বা এটার ছবি ওটার ছবি, গল্পের ছবি, অনেক কিছুর যতই মিল খুঁজবার চেষ্টা করেন সেটা কোনো দিক দিয়ে আমার মনে হয় না আপনারা পাবেন। হয়তো আপাত দৃষ্টিতে লুক এন্ড ফিল মনে হতে পারে, কিন্তু আসলে পাওয়া যাবে না। আর আমি চাইবো অবশ্যই আমার ছবি অবশ্যই হলে গিয়ে দেখুক। ইতিমধ্যেই আমি খুব ভালো বাস পাচ্ছি, আমার পশ্চিমবাংলার দর্শকেরা বলছেন যে আমরা দেখতে চাই ছবিটি। এটা নিশ্চয়ই, যেহেতু শাকিল ভাই সামনে আছেন, উনি উদ্যোগ নিলে নিশ্চয়ই উনি এটা করতে পারবেন যেন বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে। আমি আশাবাদী। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট প্রশ্ন। আমি সুলতানা হিমু বলছি চ্যানেল আই থেকে। আমার প্রশ্ন হচ্ছে আফজাল স্যারের কাছে। প্রথমে তার কাছে জানতে চাই এই সিনেমায় আসলে আপনাকে আমরা কিভাবে পাচ্ছি। আর দ্বিতীয় প্রশ্ন শাকিব ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন একটু আগে যে আপনি খুবই বিশ্বাস করেন রায়হান রাফিকে, এবং সে যেভাবে বলেছে আপনি সেভাবে কাজটা করেছেন। তো আপনার রিসেন্ট যে ছবিগুলো সেগুলো আমরা যখন দেখেছি সেখানে আপনার ক্যারেক্টারগুলোর যে জনরা ছিল সেটা একটু ক্রাইম থ্রিলার বা একটু ভায়োলেন্ট। তো ওগুলোকে যদি বিচার করি, তবে এই সিনেমায় যে ক্যারেক্টারটা আপনি করেছেন সেই ক্যারেক্টারটাতে ইন করতে আসলে আপনার কি কোনো সহজ হয়েছে, নাকি এটার জন্য আপনার আলাদা করে আপনি নিজ থেকে কোনো প্রস্তুতি নিয়েছিলেন? থ্যাংক ইউ। আপনার প্রশ্ন যদি আমি বুঝে থাকি আমাকে কিভাবে দেখা যাবে এই সিনেমায়, তো সেটা তো আমি বলবো না, কারণ আমি চাই আপনি পয়সা খরচ করেন। ধন্যবাদ। আমি আসলে হয়তো খেয়াল করলে দেখে থাকবেন, আমি আসলে লাস্ট কয়েক বছর ধরে নিজেকেই নিজে ভাঙতে চাই, চেষ্টা করে যাই যে আমার একটা সিনেমা যেন একটা সিনেমার চাইতে যেন আরেকটা সিনেমা ভিন্ন রকম হয়, কোন সিনেমার সাথে যেন কোন সিনেমার মিল খুঁজে না পাওয়া যায়। আর এখনো তো তাণ্ডবের লোকেই আছি, চুল কেটে ফেলেছি, বারবার গিয়ে এই ট্রিম করতে হচ্ছে। তো আমার বিশ্বাস সবকিছু মিলে তাণ্ডব একটা স্ট্রং গল্পের ছবি, তাণ্ডব একটা ওয়েল মেকিং এর ছবি, তাণ্ডব অনেক গুণী অভিনেতার অভিনয় সমৃদ্ধ ছবি, এবং তাণ্ডব যে টেকনিশিয়ান টিম আছে তারা মন দিয়ে কঠোর পরিশ্রম করে তাণ্ডব করেছে, এবং আমি বিশ্বাস করি যে তাণ্ডব সবার হৃদয়ে তাণ্ডব ঘটাবে। আমি সুমন সুমি বলছিলাম ৭১ টিভি থেকে।